এই যে কি চা লাগবে বলো? দুধ চা নাকি লাল চা? কোনটা লাগবে? আমার আমার চা লাগবে না দাদা। আসলে আমি না একটু দরকারে এসেছিলাম। এটা মল্লিকপুর তো? হ্যাঁ, এটাই মল্লিকপুর। কিন্তু তুমি কি কাউকে খুঁজছো নাকি? হ্যাঁ, মানে আপনি কি আমাকে বলতে পারবেন যে কাজল দিদির বাড়িটা কোথায়? কে? কাজল দিদি? সে আবার কে? আচ্ছা, বাড়ির কর্তার নাম বলো তো। মেয়ের নাম এখানে কেউ চিনবে না। আহ, আসলে আসলে আমি জামাইবাবুর নামটা ঠিক জানি না, কেবল দিদির নাম জানি তো, তাই। তোমার দিদি? মানে তুমি তোমার দিদিকে খুঁজতে এসেছো কেন? তার সাথে বুঝি তোমার সম্পর্ক নেই? হ্যাঁ দাদা, বিষয়টা সেরকমই। সে আজ থেকে প্রায় 10 বছর আগের ঘটনা। তখন আমি 8 বছরের ছোট ছেলে। বাবা মা দিদি আর আমি 4 জনের সুখের সংসার ছিল আমার। দিদির তখন বিয়ের বয়স হয়েছে। মায়ের কাছে শুনতাম বাবা নাকি বহু কষ্ট করে দিদির বিয়ের জন্য গয়না গড়িয়ে রাখছে। সবই ঠিক ছিল, কিন্তু একদিন সকালে হে ভগবান, তুই কি করলি কাজল? হায় 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 হায়, আমাদের মুখে এইভাবে চুনকালি দিয়ে চলে গেলি। হায় 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 হায়। মা, হায় হায়। কি হয়েছে মা? দিদি কি হয়েছে? দিদি দিদি না বলে সর্বনাশী বল, আর কোনোদিন মুখে ওর নামটা আনবি না। কেন বাবা, দিদি কোথায়? তোমরা এরকম বলছো কেন বাবা? তোর দিদি বাবার রক্ত জল করে তৈরি করা সব গয়না নিয়ে পালিয়ে গেছে পল্টু। হে ঈশ্বর, এবারে আমরা কি করে মুখ দেখাবো, কি করে? চুপ করো, আর এক ফোঁটা চোখের জল যেন আমি না দেখি। আজকে থেকে ওই মেয়ে আমাদের কাছে মৃত, ওর মুখও আমি দেখতে চাই না। ওগো ওগো, তুমি এরকম বলো না। কাজল যে আমাদের মেয়ে গো। মেয়ে? কেমন মেয়ে যে বাবার মুখে চুনকালি মাখিয়ে অন্য ছেলের সাথে পালিয়ে যায়? ছি ছি ছি, কত আশা করেছিলাম মেয়েটার বিয়ে দেব। হে ভগবান, এই দেখার জন্য আমায় বাঁচিয়ে রেখেছিলে, এই দেখার জন্য। ওগো তুমি তুমি এমন করো না, তুমি শান্ত হও, শান্ত হও তুমি। তখন আমার বয়স অনেক কম ছিল, কিছু বুঝতে পারিনি। কিন্তু বাবার কাছে দিদি যেন সেদিনই মারা গিয়েছিল। পরে বুঝেছিলাম দিদি কোনো ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। যেহেতু বাবার কষ্ট করে বানানো গয়নাগুলো নিয়ে পালিয়েছিল, তাই দিদিও হয়তো লজ্জায় কোনোদিন বাড়ি ফিরে আসেনি। মা কাঁদতো, আমারও মন খারাপ করতো, কিন্তু বাবার কড়া নির্দেশ ছিল কোনোভাবে কেউ যেন দিদির সাথে সম্পর্ক না রাখে। দেখতে দেখতে 10টা বছর কেটে গেল, কিন্তু আজকে আজকে আমার বাবা শয্যাশায়ী। একটিবার দিদিকে শেষ দেখা দেখতে চায়, তাই আমি এসেছি ওর খোঁজে। পল্টুর কথা শুনে সমবেদনার পরিবর্তে সকলে যেন ওর দিকে কিছুটা সন্দিগ্ধ চোখে দেখল। ওরা যেন মুখ টিপে হাসল। তারপরে দোকানি কানাই বলে উঠল, বাহ 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 বাহ! গল্পখানা তো খাসা লিখেছ খোকা। তো বলি, বইটাই লেখা হয় নাকি? মানে? নেকা ছেলে রে। বলি, আমাদের কি বোকা ভেবেছো? তুমি এইসব গল্প দেবে আর আমরা মেনে নেবো বুঝি? বুঝলে রামুদা, আমার মনে হয় এই ছেলেটা আমাদের গ্রামে খোঁজ খবর নিতে এসেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস ভোলা। কিছুদিন ধরেই তো একদল লোক পাশের বেশ কয়েকটা গ্রামে ডাকাতি করেছে। আমি শুনেছি ওরাও আগে থেকে লোক পাঠিয়ে খোঁজ খবর নেয়। না না, এসব কি বলছেন আপনারা? আমি সত্যি আমার দিদির খোঁজে এসেছি, বিশ্বাস করুন। হ্যাঁ হ্যাঁ, সারাদিন ছেড়েই রাতের বেলায় দিদির খোঁজ নেবার কথা মনে পড়লো। কি ভেবেছিস? কি ভেবেছিস তোর গল্প শুনে আমরা বোকা বনে যাবো? না না, আমি সত্যি বলছি। আমি সারা দিন ধরে অনেক খুঁজেছি, বহু কষ্টে এই গ্রামে এসে পৌঁছেছি। আপনারা আমায় ভুল বুঝছেন। বলে দা, রামুদা, এই ছোকরার একটা কথা আমার বিশ্বাস হচ্ছে না। একে ছাড়া যাবে না বুঝলে, নইলে ওর দলকে খবর দেবে আর ওরা এসে রাতের অন্ধকারে আমাদের গ্রামে ডাকাতি করবে, বলে দিলাম। হ্যাঁ, হয়তো ছাড়া তোর এত সাহস, তোকে আমরা কি করি দেখ। এই মার ওকে, মার মার ওকে। মারবেন না, আমাকে ছেড়ে দাও। আমি দিদিকে খুঁজতে এসেছি। আমার বাবা অসুস্থ। একবার দিদির কাছে আমায় যেতে দাও। মার ওকে, মার। তো সাহস তোর, আমাদের গ্রামে ডাকাতি করবি? ওরা তিনজনে মিলে পল্টুকে বেধড়ক মারতে শুরু করলো। যন্ত্রণায় পল্টু যত চিৎকার করলো, ওরা ওকে তত মারলো। এরপরে গ্রামের শেষ প্রান্তে জঙ্গলের ধারে প্রায় অচৈতন্য পল্টুকে ফেলে ওরা বীর বিক্রমে বলল, এই হলো উচিত শিক্ষা।
দিয়েছি একদম জব্দ করে, আর কোনোদিন সাহস হবে না ডাকাতি করার। হ্যাঁ, এই চল এবারে চল। পল্টু তখন অর্ধ অচৈতন্য অবস্থায় পড়েছিল, যন্ত্রণায় কাতরাচ্ছিল। হঠাৎই একটা খুব ক্ষীণ অথচ পরিচিত স্বরে যেন সম্বিত ফিরে পেল সে। ভাই, ভাই, খুব কষ্ট হচ্ছে তোর? দিদি, দিদি, এটা তো দিদির গলার আওয়াজ। কতদিন পরে শুনলাম, কিন্তু দিদি, দিদি তুই? হ্যাঁ ভাই, আমি। কোথায় দিদি? তোর খুব কষ্ট আমি তো হচ্ছে দেখতে ভাই? পাচ্ছি না। তুই আহারে, কেমন আছিস রে? আমি? আমার কথা বাদ দে, তুই কেমন আছিস ভাই? আর মা, মা কেমন আছে রে? বাবা কি এখনো আমার উপর রেগে আছে? মা, মা তোকে প্রতিদিন প্রতি মুহূর্তে মনে করে রে, কিন্তু বাবার জন্য কিছু বলতে পারে না। বাবা সত্যি তোর উপরে ভীষণ রেগেছিল, কিন্তু এখন বাবা খুব অসুস্থ, একবার তোকে দেখতে চায়। তুই আমার সাথে বাড়ি চল দিদি। সে আর সম্ভব নয় ভাই, আমি আর কোনোদিন বাড়ি যেতে পারবো না রে। তুই বাবাকে বলবি, বাবা যেন আমাকে ক্ষমা করে দেয়। কেন কেন বাড়ি যেতে পারবি না? আমি তোকে সাথে করে নিয়ে যাব দিদি। হ্যাঁ, বাবা একটু রাগ করবে ঠিকই, কিন্তু এখন বাবার যে তোকে ভীষণ দরকার, বিশ্বাস কর। বাবা মাকে আমি অনেক কষ্ট দিয়েছি, অনেক লজ্জা দিয়েছি ওদের। আমার জন্য ওদের মাথা হেঁট হয়ে গেছিল। তুই কেন ওইভাবে পালিয়ে গেছিলি দিদি? আর হ্যাঁ, জামাইবাবু কেমন আছে দিদি? জানিস, আমি তোদের গ্রামে তোর খোঁজ করছিলাম, আর তখনই ওরা আমাকে আমি জানি, আমি সব জানি ভাই। জানিস, কিন্তু তুই তো ওখানে ছিলি না, তাহলে জানলি কি করে? ও কিছু না, তুই আয়, আমার সাথে আয়। ধীরে ধীরে পল্টুর মনের কৌতূহল বাড়ছে। ওটা যে দিদির গলার আওয়াজ তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু দিদি এমন অদ্ভুত আচরণ করছে কেন? একে তখন চারিদিক ঘন অন্ধকার চাদরের মধ্যে ঢেকে রয়েছে, তার উপরে এই গাছের জন্য পল্টু কিছু বুঝতেই পারছিল না। এর সাথে ছিল পল্টুর সারা শরীরে যন্ত্রণা, কিন্তু এতদিন পরে দিদির কথা শুনে তাকে বাড়ি নিয়ে যাওয়ার আশায় ও নিজের যন্ত্রণার কথা ভুলেই গেছিল। বাপরে, কি অন্ধকার এখানে! এই তো এটা লোকালয় মনে হচ্ছে, কিন্তু দিদি কোথায় গেল? দিদি, 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 তুই এখানে দাঁড়িয়ে রইলি কেন? আমার সাথে বাড়ি চল দিদি। মা তোর পথ চেয়ে বসে আছে, আর বাবার হাতে তো বেশি দিন সময় নেই রে। দিদি চল চল আমার সাথে। পল্টু কথাটা বলেই ছায়ামূর্তির গায়ে হাত দিতে গিয়েই চমকে ওঠে। সে দেখল সেখানে কিছু নেই, একটা গা শিরশিরে ঠান্ডা হাওয়া যেন ওর কানের পাশ দিয়ে চলে গেল। পল্টু হতভম্ব হয়ে দেওয়ালের সামনে দাঁড়িয়ে রয়েছে। ঠিক তখনই একটা পরিচিত গলা শুনেই ওর সম্বিত ফিরল। আরে এরা তো সেই ছেলেটা রে, যাকে আমরা মেরে জঙ্গলের মধ্যে ফেলে এসেছিলাম। দেখ দেখ, সেই ছেলেটা না? তাহলে বেটা এখানে এলো কি করে? এই, ও এখানে ওর দলের জন্য অপেক্ষা করছে না তো? হ্যাঁ, ঠিক বলছিস চন্দন। এই, তোকে এত মারলাম আর তুই আবার আমাদের গ্রামে ঢুকলি? তোকে এবারে আর ছাড়বো না বলে দিলাম। দোহাই তোমাদের, আমি নির্দোষ, আমি কিচ্ছু করিনি। আমার দিদি আমাকে এখানে নিয়ে এসেছিল। তোর দিদি? এই তো বলেছিলি দিদিকে খুঁজতে এখানে এসেছিলি। আমরা তোকে জঙ্গলে মেরে ফেলে রেখে এসেছিলাম, আর তুই বলছিস দিদি তোকে এখানে এনেছে? জোচ্চর, ঢপবাজ, মিথ্যা কথা বলা। বিশ্বাস করো, আমি মিথ্যে বলিনি। আমার দিদি সত্যি এই দেওয়ালের সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে আমাকে। কি দেওয়ালের সামনে? অসম্ভব, মিথ্যে বলছিস তুই। বলা, এই ছেলে মোটেই সুবিধার নয়, ওকে আর ছাড়া যাবে না। বেটা জানোয়ার! এই কি হচ্ছে এখানে? ওকে, ও ডাকাত দলের সদস্য মোড়ল মশাই, ডাকাতি করার জন্যই গ্রামে ঢুকেছে। হ্যাঁ, মোড়ল মশাই, আমাকে দয়া করুন, বিশ্বাস করুন, আমি ডাকাত নই। আমি আমার দিদি কাজলের খোঁজে এখানে এসেছিলাম। আমি ওদের বললাম, কিন্তু ওরা বিশ্বাস না করি আমায় মারধর করছে। মিথ্যে কথা। ওর কথা বিশ্বাস করবেন না মোড়ল মশাই। ও নির্ঘাত ও ডাকাত দলের জন্য অপেক্ষা করছে। বেটা বজ্জাত, তোকে আমি